স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পাবনার চাটমোহরের বোথর গ্রামে শিক্ষার্থী সহ ৭০ জন নানা পেশাজীবী মানুষ ২১ দিন কাজ করে তৈরি করেছেন কাগজ, বাঁশ ও কাঠের ব্যতিক্রমী সরস্বতী দেবীর প্রতিমা। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন হাতে টানা রিকশার আদলে তৈরি প্রতিমাটি দেখতে। গানের ক্লাস শেষে কলকাতা শহরের রাস্তা ধরে হাতে টানা রিকশায় চেপে যেন বাড়ি ফিরছেন যুবতী এক মেয়ে, যার এক হাতে বই আর অন্য হাতে বীণা। পাবনার চাটমোহরে এবার দেখা মিলেছে এমনই ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর প্রতিমাটির। কারুকার্য দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র কাগজ, কাঠ আর বাঁশের ব্যবহারে নির্মাণ করা হয়েছে এই সুন্দর প্রতিমা। কলকাতা শহরের আদলে তৈরি মণ্ডপটি বানাতে সময় লেগেছে ২১ দিন। এলাকার যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থী সহ নানা পেশার প্রায় ৭০ জন এ কাজে অংশ নেয়। আয়োজকরা জানান, গতানুগতিক আয়োজন ছেড়ে ভিন্ন কিছু করার লক্ষ্যেই এমন উদ্যোগ। প্রতি বছরই আমরা চেষ্টা করি একটু ভিন্ন কিছু করার, এবারও তার ব্যতিক্রম না। এবারও আমরা চেষ্টা করেছি একটা নতুন গল্প বা নতুন থিম সবাইকে উপহার দেওয়ার জন্যে। তো এবারের থিমটা আসলে হচ্ছে যে কলকাতার আদলে আমাদের চাটমোহরটাকে তুলে ধরার চেষ্টা আমরা এখানে করেছি। ডেকোরেশনের অতিরিক্ত লাইট বাল্ব দেখে দেখে আমাদের কাছে খারাপ লাগে, মা বোনরা যায় তাদের কাছে যে সব জায়গাতে একই হয়, তখন আমাদের মধ্যে কিছু কিছু ছেলেপেলেরা ওই বাইরের বিল্ডিং টিল্ডিং দেখতেছে যে আসলে পুরাতন জিনিস আমরা ফিরিয়ে নিয়ে আসা যায় নাকি। আমাদের হাতের নাগালে বাঁশ, কাঠ, কাগজ এগুলো দিয়ে খুব সীমিত খরচে তৈরি করার চেষ্টা করি। যে যে কাজটা পারে, ধরেন রাজমিস্ত্রির কাজ যারা পারে তারা যেমন যুক্ত, আবার যারা ছাত্র, যারা হলো বেকার, সবাই সবার দিক থেকেই এই কাজগুলো আস্তে আস্তে গুছায় নিয়ে এই অবস্থায় আসছে। লাস্টের দিকে আসে আমরা অনেকটাই চিন্তায় ছিলাম যে কাজ হয়তো শেষ হবে না, এরকম মাঝে তো সবাই মিলে একসাথে কাজ করে যে কাজটা সম্পন্ন হয়েছে। নিজের শহরে এমন ভিন্নধর্মী আয়োজনে সরস্বতী প্রতিমা দেখতে পেয়ে খুশি স্থানীয়রা। এক পলক দেখতে ও পূজার্চনা করতে প্রচুর ভক্ত দর্শনার্থীদের ভিড় জমে বোথর চরকবাড়ি মাঠে। কাঠ, কাগজ এইগুলো দিয়েই কিন্তু এরা শ্রম দিয়ে আর কি এটাকে করেছে। এটা দেখে আমি খুবই অভিভূত এবং এটাকে এক ঝলক দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা তৈরি করার জিনিস। আসলে অসাধারণ একটা এটা কাজ করেছে। মাথায় যে এত এই ক্রিয়েটিভিটি আছে এদের, বুদ্ধি, তো যাই হোক আমরা খুব গর্বিত চাটমোহরবাসী। হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী। তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শাহাদাত হোসেনের মেয়ে অদম্য মেধাবী সুমাইয়া হোসেন শ্যামা তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন। বাবার আর্থিক সমস্যার মধ্যেই পাবনা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সুমাইয়া। আর্থিক অসচ্ছলতার মাঝেও শুধু দৃঢ় মনোবল আর স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা থেকে কঠিন সংগ্রামের হাজারো দৃষ্টান্ত মিলেছে যুগে যুগে। নাটোরের সুমাইয়া হোসেন শ্যামার গল্পটিও ঠিক তেমনই। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর সুমাইয়া, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা শাহাদাত হোসেনের সামর্থ্য নেই মেয়ের স্বপ্ন পূরণের। আর তাই সুমাইয়া নিজেই প্রাইভেট পড়িয়ে জুগিয়েছেন পড়াশোনার খরচ। কঠিন সাধনা করে বোর্ড পরীক্ষাগুলোতে অর্জন করেন ভালো ফলাফল। অবশেষে ভর্তির সুযোগ করে নেন পাবনা মেডিকেল কলেজে। আমি দেশের মানুষের সেবা করতে চাই। সরকার কর্তৃক আমি যদি কোনো সাহায্য পাই তাহলে আমার পড়াশোনাটা আমি ভালোভাবে করতে পারবো। মেডিকেলে পড়ার সুযোগ পেলেও আর্থিক টানাপোড়েনের কারণে অনিশ্চয়তায় ভুগছেন সুমাইয়া। এখন পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে চিন্তার ভাঁজ মা বাবার কপালে। আমি একজন শুকনা খড়ির ব্যবসায়ী। এলাকাবাসী, টিচারদের সহযোগিতায় এই পর্যন্ত আমার মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মেয়েটা কষ্ট করে পড়ালেখা করে মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু এই খরচ আমরা চালাতে পারছি না। সুমাইয়ার শিক্ষকরা জানান, নানান প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সুমাইয়া। সে যেন ডাক্তার হতে পারেন তার কল্যাণ কামনা করেছেন শিক্ষক ও স্থানীয়রা।
কষ্টর মাধ্যমেও যে মেয়ে আসলে এত মাথার ব্রেন খাটায় যে এত দূর আগাইলো এটাই মেলা কিছু। সে অত্যন্ত মেধাবী ছাত্রী, আচরণে সে অত্যন্ত ভদ্র। অতঃপর সে আমরা স্কুল যাওয়ার থেকে যতদূর সহযোগ করার দরকার তাকে করেছি, সে এগিয়ে গেছে। তারপরে কলেজে ভর্তি হয়েছে, এনএস কলেজে ভর্তি হয়েছে, ওখান থেকে সে আবার ভালো ফলাফল করেছে। তার বাবার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, সেই কারণে আমি সর্বস্তরের জনসাধারণ থেকে শুরু করে কর্মকর্তা এবং যারা হিতৈষী ব্যক্তি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই মেয়েটার যাতে পড়াশোনা বন্ধ না হয় এবং মেডিকেল এর সম্পূর্ণ খরচ যেন তারা বহন করে। আগামী দিনে সে ডাক্তার হবে, এটা আমাদের নাটোরের জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। এবং সুমাইয়ার কাছ থেকে আমি যে স্বপ্নের কথা শুনেছি, আমি দোয়া করব সুমাইয়া যেন আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এবং আমাদের সমাজ ব্যবস্থা, দেশ এবং দেশের মানুষের জন্য যেন কাজ করে। দরিদ্র সুমাইয়ার মতো মেয়েরা হয়ে উঠুক অন্যের জন্য অনুকরণীয়, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাঙালির রসনা বিলাসের ইতিহাস অনেক পুরনো, যার সুনাম দেশের সীমানা পেরিয়ে ছড়িয়েছে ভিন দেশেও। কিন্তু মশলার চাহিদার অনেকটাই নির্ভর করতে হয় আমদানির ওপর। সেই নির্ভরতা কমাতে বগুড়ায় স্থাপিত একমাত্র মশলা গবেষণা কেন্দ্র থেকে এবার উদ্ভাবন করা হয়েছে ২৭ ধরনের ৫৮টি নতুন মশলাজাত। এটি দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র। ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বগুড়ার শিবগঞ্জে স্থাপন করা হয়। উদ্দেশ্য মশলার উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে আমদানি কমানো। বছরে ৬০ লাখ টন মশলার চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হয় মাত্র ৩৬ লাখ টন। চাহিদার বাকিটা করতে হয় আমদানি। সেই সঙ্গে চাষ না হওয়া জাত তো আছেই, তাই মশলা চাষে আসার বাতিঘর এই গবেষণা কেন্দ্র। এখান থেকে এ পর্যন্ত ২৭টি মশলা জাতীয় ফসলের সর্বমোট ৫৮টি জাত উদ্ভাবিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশে বহুল ব্যবহৃত পেঁয়াজের ৬০টি, মরিচের ৪টি, আদার ৩টি, রসুনের ৪টি ও হলুদের ৫টি জাত রয়েছে। কম প্রচলিত দেশি বিদেশি বিভিন্ন প্রকার মশলার জাত উদ্ভাবনেও সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। আমাদের চেষ্টা থাকে আমাদের ওয়েদারে বিদেশি মশলাগুলোকে কিভাবে খাপ খাওয়ানো যায়। রিসেন্টলি আমাদের গবেষণায় আমরা নতুন জাতের গোলমরিচের দ্বারপ্রান্তে, যেটি আমাদের সমতল ভূমিতে হতে সক্ষম এবং সারা দেশে এটা চাষাবাদযোগ্য হবে। এটি হলে আমাদের অনেকটাই আমদানি নির্ভরতা কমে আসবে গোলমরিচের ক্ষেত্রে। তাছাড়া আমাদের এলাচ এবং লবঙ্গ নিয়ে আমরা কাজ করছি। মশলার বিভিন্ন জাত উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন কলা কৌশল, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, আন্তঃফসল চাষ এবং পোকার সমন্বিত দমন প্রযুক্তি নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা। এছাড়া উদ্ভাবিত মশলা ফসলের জাত ও প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথেও কাজ করছেন তারা। কৃষকের মাঠে আরও কীভাবে আমরা এগুলোকে ছড়াইতে পারি, সেটার জন্য আমরা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে কাজ করে থাকি সাধারণত। আমাদের নিজেদেরও কিছু ডেমো দেওয়া থাকে বিভিন্ন কৃষক পর্যায়ে, তারপর আমরা ফিল্ডে করি। সেই ফিল্ডেগুলোতে দেখা যায় যে একজন কৃষকের অনেক ভালো হয়েছে, সেটা অন্যরা এসে দেখলেন, উদ্বুদ্ধ হলেন। এই কাজগুলো আমরা করে থাকি সাধারণত। কর্মকর্তারা বলছেন, মশলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত জাতগুলো বর্তমানে কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। এতে একদিকে দেশে মশলার উৎপাদন যেমন বেড়েছে, তেমনি আমদানির খরচও কমেছে অনেক। এই জাতগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে এবং আমরা কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন কৃষকের মাঝে এটা আমরা সম্প্রসারিত করেছি এবং আমরা মনে করছি যে এই যে জাতগুলো আমরা চাষ করেছি, এখান থেকে যে উৎপাদনের ফলে আমাদের মশলা ফসলের উৎপাদন আগের চেয়ে বেড়েছে এবং আমাদের যে আগে যে বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের এগুলো আমদানি করতে হইতো, সেই আমদানিগুলো অনেকগুলো আমাদের ক্ষেত্রে হ্রাস পেয়েছে এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের এই জাতগুলো আরও এক্সপানশনের মাধ্যমে আমাদের আমদানি ব্যয় আরও কমে আসবে। ১৯৯৫-৯৬ অর্থ বছরে এদেশে ১,৩৫,০০০ হেক্টর জমিতে মশলা জাতীয় ফসলের উৎপাদন ছিল মাত্র ৩ লাখ মেট্রিক টন। বর্তমানে ৪,৩০,০০০ হেক্টর জমিতে মশলার উৎপাদন হচ্ছে ৩৬ লাখ মেট্রিক টন। তুলনামূলকভাবে দেশে মশলা ফসলের মোট উৎপাদন বর্তমানে বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ গুণ। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।
বিচার বিভাগে পর্যাপ্ত স্থান থাকা সত্ত্বেও মামলার আলামতগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। সে কারণেই জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের একপাশে পড়ে আছে বিস্ফোরক দ্রব্যসহ ঝুঁকিপূর্ণ আলামত। বর্তমান পরিস্থিতিতে আলামত নিয়ে শঙ্কায় আইনজীবী ও জেলা প্রশাসক। জয়পুরহাটে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে এসব আলামত। জেলার গুরুত্বপূর্ণ ট্রেজারি অফিসের সামনেই ঘরে ও বাইরে এসব আলামত স্তূপ করে রাখায় তাদের গুরুত্বপূর্ণ নথি রাখতে হয়েছে নিরাপত্তাহীনভাবে অফিসের বাইরে। এই মামলার এই আলামতগুলো দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, এভাবে খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি কখন কি এখানে আবার ঘটে, কারণ চারিদিকে ওই অগ্নিকাণ্ড বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে ইদানিং। রাতে পাহারা দেয়, তো আমাদের এই যে এখানে অনেক কোর্টের আলামত রাখা হয়েছে, মদ অনেক কিছু, তো এগুলা এক সময় বিস্ফোরক সৃষ্টি হয়ে যাবে। এর ফলে কখনো ধ্বংস হয়ে গেলে এই চাপ আমাদের উপর এসে পড়বে। বিশেষ করে আমাদের যে মালাখানা আছে, এখানে মালাখানা বিভিন্ন ধরনের পণ্য এবং এখানে অনেক ঝুঁকিপূর্ণ মালামালও আছে, যেটা জানতে পারি যে মানে বিস্ফোরক দ্রব্য অনেক সময় জব্দ করে রাখা হয়। তো এটা তো একটা আরও বড় ঝুঁকির বিষয়, যে কোনো সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ মামলার আলামতগুলো আদালত প্রাঙ্গণে নিজস্ব স্থানে সংরক্ষণের দাবি আইনজীবীদের। মামলা জব্দকৃত আলামত মামলাটি প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মামলার মধ্যে বিস্ফোরক দ্রব্য থাকে, মালামালের মধ্যে তারপর মাদক দ্রব্য থাকে। এটা অরক্ষিত অবস্থায় থাকলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজমান করে। সেখানে রক্ষিত অবস্থায় নিয়ে আসা গেলে সেখানে সঠিক সময় আদালতে আমরা উপস্থাপন করতে পারবো। বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না বলে আমি মনে করি। আর যখন মালামালটি সঠিকভাবে উপস্থাপন করা হবে না আদালতে, তখন বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, মামলার ত্রুটিগ্রস্ত হতে পারে। মামলার আলামত অরক্ষিতভাবে থাকায় মামলা পরিচালনায় ধীরগতি সহ ন্যায় বিচারে আস্থা হারানোর কথা জানালেন সরকারি কৌঁসুলি। আলামতের উপরে একটা মামলা নির্ভর করে। এই আলামতগুলো মামলার খুব অতীব গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই আলামতটা মিসইউজ বা নষ্ট হয়ে গেলে বিচারপ্রার্থী মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমাদের পার্শ্ববর্তী বগুড়া জেলায় এই যে ডিসি অফিসের যে আলামতগুলো ছিল পুরে নষ্ট হয়ে গেছে। এই কারণে বিচারপ্রার্থী মানুষ কিন্তু সেখানে বঞ্চিত হয়ে গেছেন। বর্তমানে আদালত ভবনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এসব জিনিস অরক্ষিত থেকে হচ্ছে নষ্ট, জানান জেলা প্রশাসক। এটা জেলা প্রশাসনের আওতায় আমাদের ম্যাজিস্ট্রেটরা জুডিশিয়াল কার্যক্রম পরিচালনা করতো। তখন থেকে আসলে জেলা প্রশাসনের অফিস ভবনেই মালখানা এবং রেকর্ড রুম ছিল। সেই হিসাবে যখন সেপারেশন হয়েছে তখন তাদের বিল্ডিং ছিল না, বিভিন্নভাবে জজ কোর্টের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়। তখন আসলে তাদের এই মালখানা বা নথিপত্র সব নিয়ে যাওয়ার আসলে তাদের স্থানও ছিল না। সেই ভিত্তিতেই এগুলি তখন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় সরকারিভাবে যেগুলি এখানেই থাকবে। তো পরবর্তীতে এখন জুডিশিয়াল ভবন হয়েছে এবং আমাদের এখানেও কিন্তু আসলে সেবা গ্রহীতাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আলামত ছাড়া মামলা গুরুত্বহীন ও মামলার হদিস পাওয়াও কঠিন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আলামতগুলো সংরক্ষণে সচেষ্ট হবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলা হয় শখের তোলা লাখ টাকা, তেমনি এক বিচিত্র শখের মানুষ চাঁপাইনবাবগঞ্জের আব্দুল মান্নান। বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, ডাকটিকিট, রেডিও সংগ্রহ ও দেশে বিদেশে পত্র মিতালি করে গড়ে তুলেছেন বিশাল এক শখের ভাণ্ডার। তার সংগ্রহে আরও আছে দেশি বিদেশি ধাতব দুর্লভ মুদ্রা এবং কাগজে নোটের সংগ্রহশালা। আব্দুল মান্নান পেশায় একজন শিক্ষক। ছোটবেলা থেকেই ছিলেন রেডিওর একনিষ্ঠ শ্রোতা। রেডিওর প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে তৈরি করেছেন ব্যক্তিগত সংগ্রহশালা, যেখানে রয়েছে ৪৫টি দেশের নানা ব্র্যান্ডের রেডিও। রেডিও ছাড়াও ৪ দশকের বেশি সময় ধরে তিনি সংগ্রহ করেছেন ১০০টি দেশের দুর্লভ আর বিলুপ্তপ্রায় ধাতব মুদ্রা সহ কাগজে নোট। পাশাপাশি প্রায় ২০টি দেশের বন্ধুদের সাথে পত্রমিতালির মাধ্যমেও গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন উপহারের এক বিশাল ভাণ্ডার। সপ্তম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়। তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো এবং তখন থেকে আমি রেডিও থেকে শুরু করে
পত্রমিতালির দিকে এগিয়ে যাই, সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালার তৈরি করার আগ্রহ জোগালো। যেমন প্রথমেই তখন চলে আসে ডাক টিকিট সংগ্রহ। বিভিন্ন ভাবে আমি সংগ্রহ করি। আমার বিদেশি বন্ধুরা তো নিয়মিত পাঠাই, তারপরও কেউ বাংলাদেশের কোনো দেশে যদি থাকে, যদি আসে, তা আমি ওকে সুন্দরভাবে উপস্থাপন করি আমি একজন কালেক্টর, তোমার সংগ্রহে যদি কিছু থাকে তাহলে আমাকে তুমি দিতে পারো। এভাবে আমি কালেকশন করি। তাছাড়া আমি সময় পেলে ভারতে যাই, ভারতে গিয়ে ভারতে এবং নেপালে গিয়েছি, ওখানে গিয়ে দোকানদারের মাধ্যমে আমি কালেকশন করি। তোমার কাছে যেগুলো নতুন মুদ্রা আছে, নতুন ভালো মানের, সেগুলো আমাকে দাও। আব্দুল মান্নানের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই জগৎটাকে প্রাতিষ্ঠানিক সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। অনেকে বলে চিঠি একটা সেকেলে মাধ্যম, কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আর যে কোনো মাধ্যম হোক, এই যে বলে দুধের চাহিদা ঘোলে মেটে না, ঠিক এইরকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। এই জগৎটাই বিনোদনের জগৎ। চিঠিতে যখন কোনো উপহার আসে তখন খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে। যতদিন বেঁচে আছে কালেকশান আরও করব, এবং আমি যদি মারা যাই তো এই জগৎটা মানে এই জিনিসগুলো কাউকে আমি উইল করে দিয়ে যাব, স্বইচ্ছায় দান করে যাব, যাতে পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংস যাতে না হয়ে যায়, যাতে তারা দেখতে পায়, এই ব্যবস্থাটা আমি করে যাব। আব্দুল মান্নানের দুর্লভ এসব সংগ্রহে মুগ্ধ স্থানীয়রা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে সংগ্রহশালাটি দেখতে আসেন দর্শনার্থীরা। যদি একটা জাদুঘরে রূপান্তর করা হয় বা একটা স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা বহন করবে যে একজন মানুষ তার একক প্রচেষ্টায় কিভাবে একটা সংগ্রহশালা গড়ে তুলতে পারে, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা মেলবন্ধন আছে। এবং এই মেলবন্ধন এবং এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি এটা একটা ছোট স্মৃতি জাদুঘর হিসেবে করা হয় এবং এটা যদি সরকার সহায়তা করার জন্য এগিয়ে আসে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। রেডিও বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো করা উচিত। তারপরে বিভিন্ন দেশের যে চিঠিপত্র দেখলাম, তারপরে যে ইগুলো দেখলাম, যে ডলারগুলো দেখলাম, আসলে একটা কি বলবো, যে ঐতিহাসিক ব্যাপারের মতো বিষয়টা হয়ে যাবে। কিছু জিনিস এইসব হারিয়ে যাচ্ছে, তো আমরা এগুলো ধরে রাখতে চাই। রেডিও অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা এইসব যাতে এখানে সংগ্রহ করে রাখা যায়, এরকম আশা চাই আর কি। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার প্রত্যন্ত সোনামাসনা গ্রামের শিক্ষকের এই সংগ্রহগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলি আছে, এগুলি যদি আমরা ব্যক্তিগতভাবেও সংগ্রহ করি, আইন অনুযায়ী বা বিধি অনুযায়ী এগুলির মালিকানা কিন্তু সরকারের বা রাষ্ট্রের। সেই হিসেবে উনি নিজের যে শখের বশে এগুলি সংগ্রহ করেছেন, এটাও যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে সংগ্রহে রাখতে চাই, নিজের কাছে রাখতে চাই, তাহলেও সরকারের অনুমোদন নিতে হবে। অর্থাৎ তিনি আমাদের মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্যারের বরাবর আবেদন করবেন, তারপরে বাকি প্রক্রিয়াটি এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে করা হবে। আব্দুল মান্নানের এই শখ রীতিমতো নেশায় পরিণত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় শখটি লালন করে যেতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।